হুমায়ুনুরের কাছে আসলে আলোচনাটা দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে আপনাদের দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, আমরা গতকাল দেখেছি কুমিল্লার একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে এই সরকারের প্রতি মানুষের যে আস্থা সেটি তলানিতে ঠেকেছে। তার কারণ হচ্ছে যে ধরনের আইন শৃঙ্খলা দেশে অবনতি হচ্ছে, তাতে আপনারা মনে করছেন যে কিছুদিনের মধ্যেই জনগণের এই সরকারের প্রতি আর আস্থা থাকবে না। পরিস্থিতি কি ততটাই খারাপ হয়েছে হুমায়ুনুর? দেখেন, আজকেও বাংলাদেশে 4টি জায়গায়, প্রথম আলোতে রিপোর্টেড 4টি জায়গায় ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে। এইটা একটা নিষিদ্ধ ছাত্র সংগঠন দেশের পরিস্থিতি অস্থির করার জন্য যখন তখন ঝটিকা মিছিল করে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন? উনারা প্রতিদিনই খবরে পাচ্ছি যে আওয়ামী লীগের 100 জন, 500 জন, 300 জন বিভিন্ন এলাকায় বিএনপিতে যোগদান করছে। অথচ উনাদের যদি তত্ত্বাবধানে বা উনাদের আশ্রয় প্রশ্রয় যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের না হয়ে থাকে, তাহলে উনারা তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য কিছুই করছেন না। তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রীর চুরি পরে বসে থাকা উচিত না? দুঃখিত এভাবে বলার জন্য। সারা বাংলাদেশে প্রতিনিয়ত, কিন্তু আপনাদের তো নেতা বলেছেন যে যারা, আমি সেটাই বলছিলাম হ্যাঁ আমার ধারণা যে আপনাদের শুনতে পাইনি। নাহিদ ইসলাম সাহেব তিনি তো বলেছেন যে ছাত্রলীগ করছে, তারা যদি জয়েন করে অসুবিধা নেই। আমি বলছি, ওই উত্তরটা আমি দিচ্ছি। সারা বাংলাদেশে যেভাবে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটছে এবং খুদ বিভিন্ন মাজার, মসজিদ, মন্দিরে হামলা হচ্ছে, এইটা ইন্টারিম গভর্নমেন্ট থাকতে তখন ইন্টারিম গভর্নমেন্টের উপর দোষ চাপানো হতো। কিন্তু যেভাবে শুধু এপ্রিল মাসের দিকে যদি তাকাই, 22টা জায়গায় মবের ঘটনায়, মানে বিভিন্ন জায়গায় মবের ঘটনায় 22 জন নিহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি করছিলেন বলেন? এখন আপনি যে কথাটার প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলেন যে নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগ যারা আগে করতো তারা এনসিপি জয়েন করতে পারবে। দেখেন, এইটার প্রশ্নের উত্তরটা উনি নিজেই দিয়েছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগের যারা অপরাধের সাথে জড়িত নয়, যারা সুবিধাভোগী না, যারা আওয়ামী লীগের এই এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না, তারা যদি সেই সমস্ত অন্যায়কে স্বীকার করে নিয়ে, এটা তো একটা রিকনসিলিয়েশন প্রসেসের রাস্তাটা আমরাই বলে দিয়েছি। আমরাই সর্বপ্রথম বলেছি যে দেয়ার হ্যাজ টু বি আ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস। এই প্রসেসের মধ্যে দিয়ে আওয়ামী লীগের কেউ যদি আমরা কি ধরে নিব আপনাদের সঙ্গে যোগ দিলে মানে শুদ্ধ হয়ে এসছে? তাদের মধ্যে জি, আমরা কি ধরে নিব যদি আপনাদের সঙ্গে যোগ দেয় আপনাদের দলে, তাহলে ধরে নিব শুদ্ধ হয়ে এসছে? আমরা তো দেখেছি আপনাদের একজন নেতা, তিনি একজন বহু বিতর্কিত সাবেক মেয়র চিটাগাংয়ের, তার বাসায় গিয়েও আমি শুনেছি তিনি জয়েন করার কথা ছিল, শেষ পর্যন্ত কেন করছে না? তো এটা একটু কি দ্বিচারিতা হয়ে যায় না? এই ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। কয়েকবারই এই 71-এর জার্নালেই আলাপ হয়েছে। আবারও বলছি, এই যে ভদ্রলোকের বাসায়, মঞ্জু সাহেবের বাসায় গিয়ে হাসনাত আব্দুল্লাহর কথা বলার বিষয়ে কথা বলা হচ্ছে, উনাকে তো আসলে পরিশুদ্ধ প্রথমে করেছে বিএনপি। কারণ উনি আগে বিএনপি ছিলেন। বিএনপি তো আপনাদের মতো শুদ্ধ দল না। বিএনপি তো আমাকে একটু বলতে দিতে হবে ভাই। আমাকে যদি বলতে না দেন প্লিজ তাহলে প্লিজ প্লিজ প্রশ্ন করে গেলে তো আমি উত্তর দিতে পারবো প্লিজ। না। জাতীয় নির্বাচনের সময় মঞ্জু সাহেবকে তো বিএনপির সাথে দেখা গিয়েছে, উনি বিএনপির প্রচারণা করেছেন। এখন যদি উনি বিএনপির প্রচারণা করেন আর আমার দলের নেতা যদি উনার সাথে কার্টিসি মিটিং করে, সেটা যদি অন্যায় হয়ে থাকে, সেটা যদি আপনি যদি সেটাকে পরিশুদ্ধ করার কথা বলে থাকেন, তাহলে পরিশুদ্ধ তো বিএনপির হাত দিয়েই আওয়ামী লীগের হচ্ছে। কারণ সারা বাংলাদেশে এনসিপিতে আওয়ামী লীগের একেবারে চিহ্নিত অপরাধী কেউ জয়েন করছে, এরকম ঘটনা আসলে আমার নজরে নাই। আওয়ামী লীগে সারা বাংলাদেশে আওয়ামী সমর্থক প্রত্যেকটা মানুষকে বলছিলেন যে সেরকম আওয়ামী লীগের চিহ্নিত অনেকেই বিএনপির সাথে কি তারা যোগ দিচ্ছে? দেখুন, প্রথমত আমি বলবো হুমায়রাকে যেটা আমি বলতে চাই, হুমায়ুন আপনার কাছে কি সেরকম কোনো নাম বা কোনো ধরনের তথ্য যদি থাকে তাহলে হয়তো আলোচনাটা আরো সহজ। তারপর আমি একেবারে স্পেসিফিক্যালি নাম বলছি। জি, হুমায়রাকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে ওদের স্লোগান কি ছিল? নতুন বন্দোবস্ত। পুরানো রাজনীতি ওরা করবে না, ওরা নতুন বন্দোবস্তের কথা বলেছে। কিন্তু সেই নতুন বন্দোবস্ত এখন পুরানো কি? এখন পুরানোর মধ্যে যেই নেগেটিভ দিকগুলা নিয়ে মানুষ মানে পুরানোকে একটু করতে চায়, আঘাত করতে চায় কিংবা ছোট করতে চায়, সেইগুলাই কিন্তু এখন ওরা নিয়ে নিচ্ছে।
আর বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু ডে ওয়ান থেকে যেটা বলেছি, যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, আমার যে এলাকা আমার মাদারীপুরে, ওটা আপনি বলতে পারেন যে দীর্ঘ বছর যাবত আওয়ামী লীগই ওখানে ইলেকশন হলে তারা পেত, কিন্তু ওখানকার যারা ক্ষমতায় ছিল এই 17 বছর, তাদের মধ্যে ধরেন এমপি মন্ত্রী যারা ছিল তারা খুবই বিতর্কিত হয়ে গেছিল, জায়গা দখল করেছে, বাড়ি দখল করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। কিন্তু ওখানে অসংখ্য সাধারণ আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীও আছে, অসংখ্য, অসম্ভব ভালো মানুষ, মানুষের জন্য উপকার করেই করে। তা আমি ওই আমার এলাকায় যখন আমি গিয়েছি, আমি একদম সেই প্রথম থেকেই কিন্তু আমি বলেছি, আমি ব্যক্তিগতভাবে বলেছি যে ওই সমস্ত লোকরা আমাদের কাছে কখনোই প্রশ্রয় পাবে না যারা দুর্নীতি করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যারা মানুষকে খুন করেছে, গুম করেছে, তারা কেউ মাপ পাবে না। কিন্তু যারা ভদ্র, যারা শান্ত, যারা পরোপকারী, যারা মানুষের কোনো ক্ষতি করে নাই, তারা সবাই আমার কাছে আসতে পারবে। দরকার হলে আমি প্রয়োজন বোধে আমার দলের ছায়াতলে নেওয়ার জন্য আমার দলের হাইকমান্ডে আমি রিকোয়েস্ট করব, এরকম কথা কিন্তু বলেছি। তা এখন কিন্তু আমাদের ওরকমই, কারণ ধরেন আওয়ামী লীগের যারা ভালো মানুষ তাদেরকে কি আমরা দেশ থেকে তাড়িয়ে দেব? তাদেরকে কি আমরা জেলে নিয়ে যাব? সেটা কি হতে পারে? সেটা কি কেউ করবে, মানে সমর্থন করবে? সেটা তো অবশ্যই করবে না। সেই জায়গায় আমরা প্রথম থেকেই বলছি। কিন্তু এই যে এনসিপি বলেন, বিশেষ করে এনসিপি, তারা তো আওয়ামী লীগের কথা শুনলে কিংবা এই শুনলে তাদের গা জ্বালা ধরতো। কিন্তু এখন দেখছি এটা আবার ধরেন বিএনপির একজন পুরান ঢাকার আমাদের একজন যুব দলের বহিষ্কৃত নেতাকে তারা করলো, মানে তাদের দলে নিল। তখন তারা কিন্তু যখন আমাদের দলে ছিল তারা তাকে চাঁদাবাজ বলে চিহ্নিত করলো, কারণ ওখানে একটা ঘটনা ঘটেছিল, একটা ছেলেকে ওপেন রাস্তার মধ্যে যে ইট ছুঁড়ে ছুঁড়ে মারছিল। তো তখন কিন্তু ওই নেতাকে ওরা বলছিল যে ও হলো খুনি, ওর নেতৃত্বেই চাঁদাবাজি করতে গিয়ে একে হত্যা করা হয়েছে। এখন দেখেন সেই নেতাকে কিন্তু তারা ফুলের মালা দিয়ে এবং বড় বড় কথা বলে তারা কিন্তু বলছে। তাহলে এই তরুণ প্রজন্মের কাছে কি পাবে? তরুণ প্রজন্মের কাছে তো মানুষের অনেক প্রত্যাশা ছিল। আর যেটা হুমায়ুন বলছে 3 মাসের একটা সরকার, 3 মাসও হয় নাই, সেই সরকারকে ওরা এমন ভাষায় কথা বলছে যে 5 বছরের একটা অতিবাহিত করা সরকারের কে সামনে রেখে ওরা কথা বলছে। 3 মাসের একটা সরকার, প্রথমত যেটা এই সরকারটি আসার সাথে সাথেই আপনি যেটা মব কালচার যেটা ছিল একদম যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এটা আমি বলবো না, কিন্তু মব কালচার যেটা ছিল, ধরেন মেয়েরা বাইরে বের হতে ভয় পেত, বিশেষ করে যারা একটু মাথায় কাপড় দিবে না, যারা একটু স্টাইলিশ, তারা প্রত্যেক আতঙ্কিত ছিল, ঘর থেকে বের হতে ভয় পেত, সন্ধ্যার পরে মেয়েরা মানে ঘরের বাইরে থাকতে ভয় পেত। এখন কিন্তু আপনি একটা সর্বমহলে একটা পরিবেশ ফিরে এসছে, সবাই কিন্তু এনজয় করছে। আপনি দেখেছেন বিরোধী দল তো বলছে যে ওরা বললে তো হবে না, এইটাই তো স্বাভাবিক। এখন কিন্তু কারো মধ্যে ওই ধরনের আতঙ্ক বিরাজ করছে না, যে বিশেষ করে মেয়েদের মধ্যে। আরেকটা ব্যাপার হলো যে মব কালচার, আপনি দেখেছেন মাত্র 16 মাসের মধ্যে আমরা দেখেছি প্রায় 200-র মতো মাজার কিন্তু ভাঙা হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন এখনো দুই এক জায়গায় হচ্ছে, যেমন মিরপুরে হচ্ছে। হ্যাঁ, ভাঙে তারা একই। এবং মিরপুরে দেখেছেন, সেখানে কিন্তু ভিডিও ফুটেজ দেখে আজকে দেখলাম যে জামাত ইসলামের 3 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তা এই যারা ভাঙে তারা কিন্তু ওই দলেরই ওই রকমই। এবং এনসিপির কাছ থেকে মানুষের প্রত্যাশা ছিল, কিন্তু এনসিপির আপনি দেখেন এই যে হাসনাত আবদুল্লাহ যে বড় কথা বললো, হাসনাত আবদুল্লাহ সময় টিভিতে গিয়ে কি করেছিল? হাসনাত আবদুল্লাহ হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কি করেছিল? তার নেতৃত্বে প্রচুর মব সৃষ্টি হয়েছে তো বিভিন্ন জায়গায়। তো এখন হাসনাত আবদুল্লাহর কাছ থেকে তো বড় বড় কথা এই জাতি শুনবে না। সেই জায়গায় আমি বলবো যে নতুন বন্দোবস্ত কথা বলে আপনারা পুরানো নিচ্ছেন, তার চেয়ে তো ভয়ঙ্কর বিষয় নিচ্ছেন। নতুন প্রজন্মের কাছ থেকে মানুষ কিন্তু মব কালচার থেকে অনেক দূরে, কিন্তু তারা আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। গাজীপুরে কি হয়েছিল? গাজীপুরে এক নেতার, আওয়ামী লীগের নেতার বাসায় গিয়ে করতে গিয়ে পরে তো দেখা গিয়েছে যে এনসিপির নেতারাই মানে আটকা পড়ে গিয়েছিল। তো এরকম কিন্তু বিভিন্ন জায়গায়, সমাজে প্রত্যেকটা জায়গায়, ঢাকা ইউনিভার্সিটির ওখানে এক মেয়ের অন্যান্য বিভিন্ন জায়গায়, তাহলে কি এনসিপি নেতাকর্মীরা মব তৈরি করছে বলে মনে করছেন? প্রচুর মব তৈরি না, এখন তো অনেকটা, যেটা ওদেরই একজন নেতা বলছিল, সারজিৎ বলছিল যে ইউনূস সরকার চলে গেছে, এখন তো বুঝতে পারবা কি যে চলে গিয়েছে। যখন তখন আমরা সচিবালয় যে ঢুকে পড়তাম, যখন তখন মন্ত্রীদের যা ইচ্ছা তাই বললে বাধ্য করতাম, এখন তো এগুলা
চালাতে। এখন তো ওরা সেটা করতে পারবে না, একটা গণতান্ত্রিক সরকার আসলে, এবং যেই সরকারের জনসমর্থন আছে, যেই সরকারের একটা বিরাট রাজনৈতিক ফোর্স আছে, এখন চাইলেই তো ওরা যা খুশি তাই করতে পারে না। আর ওরাও তো অনেক ছোট হয়ে আসছে, ওদের পৃথিবী কিন্তু অনেক ছোট হয়ে আসছে। কারণ ওদের পৃথিবী যদি ছোট হয়ে না আসতো, নেপালে আমরা দেখি যে এই তরুণরাই কিন্তু সরকার গঠন করেছে, আর ওদের মাত্র 6টা সিট নিতে হলো, সেটাও কিন্তু জামাত ইসলামের কাঁধে ভর করে। তো ওদের পৃথিবী অনেক ছোট হয়ে আসছে। জি, হুমায়রা নূর। আচ্ছা, আপা দেখলাম এক একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা এমন ভাবে মিলাচ্ছে, মনে হয় আম গাছের সাথে কাঁঠাল গাছের কলপ দিলাম। তো যাই হোক, উনি যেই ঘটনাটা সার্জিসের যেই কথাটা বললেন যে ইন্টারিমের সময় আমরা যত আরামে ছিলাম, যখন যে যা খুশি দাবি নিয়ে রাস্তায় নেমে পড়তাম, এখন আর সেই সুযোগ হবে না, কথাটা সে যথার্থ বলেছে। দ্যাট ওয়াজ আ সার্কাজম। এখন আপারা এত বিজ্ঞ রাজনীতিবিদ, এত আগে না বুঝে, এটাই উনি বলেছেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে অন্তত আগের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো অস্থির পরিস্থিতি থাকবে না। এই স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি শক্ত হাতে দমন করবে, সেই প্রত্যাশা থেকে সার্জিস আলম এই কথাটা বলেছেন, যদিও আমরা তার কোন প্রমাণ দেখতে না। আপা ঢালাও ভাবে বলে গেলেন যে কোন জায়গায় প্রমাণিত হয়েছে যে এনসিপির কেউ আছে, কিন্তু ওই যে আমরা যখন মিরপুরে শাহ আলীর মাজারে গেলাম গতকাল, তখনও দেখলাম যে শাহ আলী মাজারে যারা আছে তাদেরকেও বোঝানো হয়েছে যে মব করেছে এনসিপি, অথচ আমরা কিন্তু বরং তাদের ত্রাণকর্তা হিসেবে সেখানে হাজির হলাম। এবং আমরা যখন থানায় গিয়ে প্রশ্ন করলাম যে আজকে 3 দিন হয়ে গিয়েছে বৃহস্পতিবার, মানুষ ট্রোল করেছে যে এরা মবের বিরুদ্ধে বলে, দিতে হবে দয়া করে, আমাকে শেষ করতে দিতে হবে দয়া করে। তারপরে আমরা যখন প্রশ্ন করলাম যে 3 দিন হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত কেন মামলা দায়ের হইল না, তখন তড়িঘড়ি করে সেই দিন রাতেই, প্রথম আলোর রিপোর্টে আছে, আপনি দেখতে পারেন দয়া করে, যে সেই দিন রাতেই মামলা দায়ের করে 3 জনকে গ্রেফতার করা হলো। এখন আমি তো বলছি না যে অপরাধী যদি আমার ভাইও হয় তাকে আপনি ছেড়ে দেন, এনসিপির কাউকে কি এখানে পাওয়া গিয়েছে? বরং কুষ্টিয়ায় যে মাজারে হামলা করা হয়েছে সেখানে যে ভিডিও ফুটেজ এবং ছবি পাওয়া গেছে, প্রত্যেকটা জায়গায় ছাত্র দলের ছেলেদেরকে এবং বিএনপির সংশ্লিষ্ট লোকজনকে পাওয়া গিয়েছে। শুনেন, ঢালাও ভাবে এইভাবে দোষারোপের রাজনীতি না করে, আর শুধু আপনারা করলে, হেলেন আপা ঠিক যেই কথাটা বললেন সেই কথাটা আপা বলার ঠিক আগে তো আমি এই কথা বললাম যে সাধারণ নাগরিক যারা কখনো না কখনো আওয়ামী লীগকে সমর্থন করেছে, তারা যদি কোনো অপরাধ না করে থাকে, তারা যদি আওয়ামী লীগের সুবিধা না নিয়ে থাকে, তাদেরকে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার, রাজনীতি করার অধিকার কেন বঞ্চিত করবেন? আচ্ছা, আমি একটা জায়গায় একটু কথা বলবো, কিন্তু আপা আমি একটু শেষ করি, আপনি অনেকক্ষণ বলেছেন, আমাকে একটু শেষ করতে দেন। মাঝখানে বললে আপনারা আমার কথা মানুষ বুঝবে না। দেখেন, আপনারা করলে দোষ নাই, কিন্তু সেই জিনিসটা আমরা যদি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে সাধারণ নাগরিকের নাগরিক অধিকার ফিরে দেওয়ার চেষ্টা করি, তখন আপনারা আমাদেরকে নতুন বন্দোবস্তের গল্প শোনান। অথচ বন্দোবস্ত শুধু আমাদের জন্য প্রযোজ্য, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা, আলোর দিশারি আপনারা আমাদের জন্য হবেন না। এই দেখেন, এখানে এই যে বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে এসেছে জাস্ট 1.5 মাসে 3000 আওয়ামী লীগ কর্মী আপনাদের দলে যোগ দিয়েছে। কোন শর্তে, কোন শপথ নিয়ে তারা সরাসরি আওয়ামী লীগ থেকে বিএনপিতে জয়েন করলো? তাদের মধ্যে কেউ কি একটা বারের জন্য, একটা সিঙ্গেল বারের জন্য বলেছে যে আওয়ামী লীগ অন্যায় করেছে, এই অন্যায়ের সাপোর্টার আমরা ছিলাম না? এবং এটা কোনো মিডিয়া এই পর্যন্ত রিপোর্টের হয় না। প্রত্যেকটা মিডিয়া রিপোর্ট করেছে যে অমুক জায়গায় 100 জন, অমুক জায়গায় 500 জন, অমুক জায়গায় 3000 জন বিএনপিতে জয়েন করলো। আমি তো একটা বার কোন আওয়ামী লীগের পদধারী কোন নেতা যারা বিএনপিতে জয়েন করেছে তাদের কাউকে বলতে শুনলাম না যে আওয়ামী লীগ অন্যায় করেছে। আমি আপা আমার কাছে নাম জানতে চেয়েছিলেন একটু আগে, এই যে দেখেন, এই ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক মিরু মুন্সি বিএনপিতে জয়েন করেছেন। ফরিদপুরের ভাঙ্গার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আকরামুজ্জামান মিঠু, তারপরে হচ্ছে শরীয়তপুরের ডামুঙ্গা উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম খোকন মাতবর, তারপর হচ্ছে ফরিদপুরের সালতা উপজেলার আফসার উদ্দিন মাতব্বর, উনি আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি, ইউপি চেয়ারম্যান ছিলেন। তারপর চাঁদপুরের রাজেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ব্যাপারী। আমি এরকম 100টা নাম বলতে পারবো। আমাকে আপনি ওই যে 2 মিনিট শুধু সময় নিয়েছে আপা কথা বলার মাঝখানে, গুগল করলেই পাওয়া যায়। দেখেন, এই সমাজে আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের পুনর্বাসন করে, আওয়ামী লীগকে দিয়ে আমাদের উপরে অত্যাচার জুলুম করে আপনারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখবেন, আপনারা আমাদেরকে দমন করতে গিয়ে খাল কেটে কুমির আনছেন। এই কথাটা শুধু মনে রাখেন। আমরা যারা আওয়ামী লীগের অপরাধী না, তাদের সাথে অন্যায় অবিচার হওয়ার বিপক্ষে। যারা অপরাধ করেছে তারা
অবশ্যই বিচারের আওতায় এসে তাদেরকে বিচারের সম্মুখীন হয়ে তারপর তাদেরকে সমাজে পুনর্বাসন করতে হবে। তার আগে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই। আপনারা যেভাবে ঢালাওভাবে আওয়ামী লীগকে দলে নিচ্ছেন, তার আগে আমি যেমন আমার দলে, এই যে একটু আগে আপা বললেন আমরা নাকি এখন মাইনাসের দিকে আছি, বিশ্বাস করেন আপা, সারা বাংলাদেশে মানুষ যে ভালোবেসে এবং নিজ আগ্রহে আমাদের দলে যোগ দেওয়ার চেষ্টা করছে এবং যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছে, এটা আপনি একটু জাস্ট, আপনারা হয়তো মনকে বোঝানোর জন্য বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু শুধুমাত্র সংস্কারের এজেন্ডায় এবং বিএনপির সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এই মানুষ যারা বিএনপি করেছে এক সময়, তারাই এখন বিএনপিকে আর সমর্থন করতে পারছে না। কারণ বিএনপি নিজস্ব কর্মীকে বিএনপি মূল্যায়ন না করে আওয়ামী লীগের কর্মীদেরকে তারা পুনর্বাসন করছে। ওই যে ভিডিওতে দেখা যায় যে আমি যে এত বছর জেল খাটলাম, থানায় থানায় মামলায় হাজিরা দিলাম, আমার মামলার পয়সাটা অন্তত দিয়ে দাও এই আওয়ামী লীগের লোকগুলোকে পুনর্বাসন করার আগে। দেখবেন আপা, আপনাদের কর্মীদেরই কষ্টের কথা আমরা অনলাইনে দেখি, আমাদের কাছে তারা আসেন। কষ্টের কথাটা হচ্ছে এই যে যারা অপরাধ করেছে তারা বলুক, আমার দলে যারা জয়েন করতে আসছে, সে বিএনপির হোক, জামাতের হোক, অন্যান্য সাধারণ মানুষ হোক, সবার আগে আমি তাদেরকে আমার দলের আদর্শ কি, নীতি কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি সেটা জানাচ্ছি এবং একই সাথে শপথ গ্রহণ করতে বাধ্য করছি যে আপনারা এনসিপির যে আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সামনে রেখে কাজ করবেন কিনা। যদি কাজ করতে সে শপথবদ্ধ না হতে পারে তাহলে সে এনসিপি করবে না। আমি ছোট থেকে আমার অসুবিধা নাই, কিন্তু আমার এজেন্ডা এবং আমার রাজনীতি তাকে বুঝে আদর্শটা মেনে নিয়ে রাজনীতি করতে হবে। বিএনপি যদি 100 জনের 90 জন যদি আপনি বলেন যে বিএনপি করে, আপা 9 জনও বলতে পারবে না যে বিএনপির আদর্শ কি। তো এর চেয়ে বেশি আসলে আর দোষারোপের রাজনীতি করতে চাই না। এই মুহূর্তে হুমায়রার উপরে ঠিক আওয়ামী লীগ ভর করেছে। আওয়ামী লীগ সেম এই কথাগুলাই শুধু বিএনপিরে বলতো, আরে ভাই তোমার রাজনীতি তুমি করো, তোমার বিএনপি নিয়ে চিন্তা করার দরকার নাই। হুমায়রা নূর, তোমরা খুব ছোট একটা দল, তোমরা ঢাকার বাইরে যাও না, তোমাদের এই যে তোমরা কথা বলো সব ঢাকায় বসে বসে কথা বলো, কিন্তু বিভিন্ন এলাকায় কি হচ্ছে সেই খবর তোমাদের নাই, তোমরা যাও না। তোমরা কোথায় একটা মেয়ে নির্যাতিত হলে তোমরা যাও না, কিন্তু আমরা গিয়েছি, আমরা গুম হয়েছি, খুন হয়েছি, কিন্তু তারপর আমরা ছুটে গিয়েছি। তোমরা যাও না, তোমরা এই ঢাকা শহরে আর এই টক শোতে বসে বসে কথা বলো, তোমাদের সাথে মানুষের কোনো কানেকশন নাই। তোমাদের কোনো কানেকশন থাকলে তোমরা এই কথাগুলো বলতা না, কারণ তোমরা এই জ্ঞান আমাদেরকে দিবা কেন? তোমরা এই নিজের সরকার নিজে তেল দাও। তোমরা এনসিপি কিভাবে ভালো হবে, এনসিপি বিএনপির ওই কে চাঁদাবাজ তোমরা বলছো তাকে আবার নিবা, আবার এনসিপির তোমাদের প্রধান বলবে আওয়ামী লীগ যুবলীগের লোকজন আসলে আমাদের সমস্যা নাই, আমরা নিয়ে নিব, সেইটা তোমরা বলতে পারবা, আর বিএনপি নিলে সমস্যা। এইভাবে রাজনীতি হয় না বোন। আর তোমরা সারা জীবন তোমরা মধ্যপন্থার একটা দল, চলে গেলে ডানপন্থায়, যারা নারী রাজনীতিতে বিশ্বাস করে না। আর তোমরা এত ছোট দল, তোমাদের দলের সেই নারী নেত্রী সবচেয়ে গ্রহণযোগ্য যে 2-3 জন আছো, তুমিও আমি মনে করি গ্রহণযোগ্য একজন, তোমার ব্যাপারেও আমি প্রশংসাই করি ভালো, কিন্তু সেই তাসমিন যারা কেন চলে গেল, এই যে তাবাসসুম কেন চলে, তাসনুমা জেমিন কেন চলে গেল, এত তারপরে সেই এনসিপি যাদের নেতৃত্বে, যে সমস্ত নারী নেতৃত্বের নেতৃত্বে এনসিপি ফ্রন্ট লাইনে আসলো, লাইমলাইটে আসলো, সেই সমস্ত নারী নেতৃত্ব কোথায়? তোমার হুমায়রার ভূমিকাই কি? তোমাকে কেন এখনো এরকম অবস্থা আমাদের দেখতে হচ্ছে? তো এইগুলা তো আগে আমি বলবো, আমি তো প্রত্যাশা করেছিলাম যে হুমায়রা এত সুন্দর সবসময় টক শোতে গিয়ে এনসিপি কে যেভাবে তুলে ধরে, যেভাবে বলে, পার্লামেন্টে আমি হুমায়রাকে আমার সাথী, আমি সাথী হিসাবে দেখতে চেয়েছিলাম, কিন্তু হুমায়রাকে বঞ্চিত করলে। এত ছোট একটা দল, সেখানেও এইভাবে ইনজাস্টিস করা হয়, ভাই কি পাবো আমরা এই দল থেকে? এটা কিন্তু প্রত্যাশা করি নাই। কাজেই ওই ফ্যাসিস্টদের ভাষায় কিংবা আওয়ামী লীগের ভাষায় তোমরা কথা বলো না, বিএনপিকে জ্ঞান না দিয়ে, বরং ভাই তোমরা তোমাদের এনসিপি যে জায়গায় অসঙ্গতি আছে, সমস্যা আছে, এনসিপি একটা জনগণের দল হোক, তোমরা ছুটে যাও গ্রাম থেকে গ্রামে। আমরা কিন্তু প্রত্যেকটা ওইরকম করুণ অবস্থার মধ্যেও আমরা প্রত্যেকটা উপজেলায় গিয়েছি, থানায় গিয়েছি, যেখানে একটা মেয়ে নির্যাতিত হয়েছে
আমরা কিন্তু জাতীয়তাবাদী মহিলা দল ছুটে গিয়েছি, ওই মেয়েকে সাহায্য করেছি। ওখানে পুলিশ মানে চারিদিক থেকে ঘিরে ফেলছে, র্যাব ঘিরে ফেলছি, তার মধ্যে দিয়ে সাহস দেখিয়ে আমরা কিন্তু ওখানে গিয়েছি। দেখা গিয়েছে ছাত্রলীগ যুবলীগ আমাদের উপরে হামলা করবে, তারপরেও কিন্তু আমরা সেটা তোয়াক্কা করিনি, আমরা কিন্তু ছুটে গিয়েছি। সেই কাজগুলো কিন্তু তোমাদের দেখি না ভাই, তোমরা এটা করো, তোমরা সরকারি দলকে চাপে রাখো, যৌক্তিক চাপে রাখো, এটাই তো আমরা চাই। কারণ কি আরেকটা বিষয় বল, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ধরো এই যে মিরপুরে তোমরা প্রেশার করছো, তারপরে আমরা তো সেই পূর্বের আওয়ামী লীগ যে কাজগুলো করছে আমরা তো না, কোনো ঘটনা ঘটলেই আমরা বলে দেবো এনসিপি করেছে, কোনো ঘটনা ঘটলেই আমরা বলবো জামাত ইসলাম করছে। এটা তো করবো না, আমরা কোনো কথাই বলবো না যতক্ষণ পর্যন্ত একদম সত্য তথ্য আমাদের হাতে না আসবে। কারণ আমরা এই দোষারোপের রাজনীতি তো আমরা করছি না বোন, তোমরা রাজনীতি ওই দোষারোপের রাজনীতিটা করছো। আমরা তো দোষারোপের রাজনীতি কেন করব? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি সবার প্রধানমন্ত্রী, যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয় নাই, যারা ঘরে বসে থেকেছে তাদেরও আমি প্রধানমন্ত্রী। তো এখন ধরেন আওয়ামী লীগের ভালো লোকজন, এটা তো আমি ব্যক্তিগতভাবে বললাম, ভালো লোকজন আমার সাথে আসুক, জয়েন করতে আমি নিয়ে নিব। কারণ তাদেরকে আমরা কোথায় ফেলবো? তাদেরকে তো আমাদের নিয়ে আসতে হবে। অবশ্যই যারা অত্যাচারী নির্যাতনকারী, আমি পূর্বে বলেছি, তারা কোনো রকমের কোনো পাবে না, আমাদের কাছ থেকে কোনো রকমের কোনো সুযোগ পাবে না, তাদের আইনের আয়তায় আনাই হবে, তবে স্বচ্ছ প্রক্রিয়ায়। এখানে কোনো রকমের সে আওয়ামী লীগ করছে দেখে আইন তার নিজস্ব গতিতে না চলে আমার মতো করে চলবে, সেটা হতে পারে না। এবং আইন যখন তার নিজস্ব গতিতে চলবে তখন কিন্তু এটা একটু স্লো হবে। এটা কিন্তু রাতারাতি ওই সেই ফ্যাসিস্টদের মতো হবে না, এই মুহূর্তে ঘটনা ঘটলো একজনের ব্লেম দিয়ে সেটা করলো। কারণ ইনভেস্টিগেশন করতে হলে আপনাকে একটু সময় দিতে হবে। সেই কাজটি বিএনপি করছে, যেটা আমরা দেখি উন্নত দেশগুলা, যে দেশগুলা সত্যিকার অর্থেই আইনের শাসন আছে, সেই দেশগুলোতে আপনি দেখেন আমেরিকাতে যে কোনো ঘটনা ঘটলে এমন আছে 2 মাস 3 মাস 5 বছর 6 বছর পর্যন্ত সময় নেয়, কিন্তু তারা একদম সত্যিকারের যে অপরাধী তাকে কিন্তু মানে পিক করে, তাকে কিন্তু শাস্তির আয়তায় আনে। কোনো নিরপরাধী অন্য দলের কারণে সে শাস্তি ভোগ করবে, এই কাজটা আর বাংলাদেশে কোনোদিন হতে দেওয়া হবে না। আমরা আসলে এই পরিবর্তনটি দেখতে চাই, আমরা আলোচনা করব। আমি একটু এক লাইনে আমরা বিরতির পর হুমায়ুন নূর আপনার কাছে প্রথমে আসবো, আমাদের আসলে বিরতির সময় হয়ে গেছে।